প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের কর্মমুখী রসায়ন এর দ্বিতীয় লেকচার নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা নিশ্চয়ই জানো, গত ক্লাসে আমি তোমাদের প্রিজারভেটিভস সম্পর্কে ধারণা দিয়েছিলাম এবং সেখানে প্রিজারভেটিভস এর ক্লাসিফিকেশন বর্ণনা করেছিলাম, বিভিন্ন প্রিজারভেটিভস এর উদাহরণ দিয়েছিলাম। এছাড়া স্পেসিফিক প্রিজারভেটিভস স্পেসিফিক খাদ্য সংরক্ষণে যে ভূমিকা রাখে সে ব্যাপারে বলেছিলাম এবং মোটামুটি আমরা জেনেছিলাম যে প্রিজারভেটিভস অর্থাৎ খাদ্য সংরক্ষণ এর কাজে ব্যবহৃত যে সকল পদার্থ তারা কিভাবে কাজ করে সেই বর্ণনা দিব। তো আজকে আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করব। এক হচ্ছে প্রাকৃতিক প্রিজারভেটিভস, খাদ্য, লবণ বা চিনি কিভাবে প্রিজারভেশন করে অর্থাৎ খাদ্য সংরক্ষণ করে তার কৌশল, এবং অপরটি হলো ভিনেগার। আমরা সবাই জানি ভিনেগার ভিনেগার কিভাবে খাদ্য সংরক্ষণ করে। চলো আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। তোমরা জানো প্রচলিত পদ্ধতিতে লবণ সংরক্ষণ কাজে ভূমিকা পালন করে। প্রচলিত আমরা দৈনন্দিন কাজে আমরা বাসা বাড়িতে লবণ কিংবা চিনিকে খাদ্য সংরক্ষণ হিসেবে ব্যবহার করি। তাহলে এখানে লবণ চিনি খাদ্য সংরক্ষণ হিসেবে কি ভূমিকা পালন করছে, অর্থাৎ তাদের মূল ভূমিকাটা কি? আমরা জানি যে খাদ্য পচনের জন্য মূলত দায়ী কে? ক্ষুদ্র অণুজীব। তার মানে এই প্রিজারভেটিভস গুলো ক্ষুদ্র অণুজীবকে বিভিন্ন উপায়ে তাদেরকে খাদ্য পচন প্রক্রিয়া থেকে নিবৃত্ত করে। তাহলে এখানে লবণ এবং চিনি তারা কি প্রক্রিয়ার মাধ্যমে খাদ্যদ্রব্য ফার্মেন্টেশন অর্থাৎ পচন প্রক্রিয়ার হাত থেকে রক্ষা করে? সাধারণত খাদ্যদ্রব্যের সঙ্গে যখন আমরা লবণ এবং চিনি মিশ্রিত করে দেই তখন এরা খাদ্যের সাথে মিশে যায় এবং খাদ্য থেকে চিনি এবং পানি বা লবণ বের করে নিয়ে এসে এবং একটা সুষম মিশ্রণ তৈরি করে। অর্থাৎ খাদ্য প্লাস চিনি প্লাস লবণ মিশ্রিত হওয়ার পর খাদ্য এর ভিতরে যে চিনি, লবণ এবং পানি আছে সেটা শোষণ করে। এটার মিশ্রণের ফলে এই চিনি এবং লবণ খাদ্য থেকে চিনি এবং পানি লবণকে শোষণ করে নিয়ে একটা সমসত্ব মিশ্রণ তৈরি করে। অর্থাৎ খাদ্যের ভিতরে যে পরিমাণ চিনি, লবণ, পানি ছিল, এই অতিরিক্ত আমি যে চিনি, লবণ বাহির থেকে দিলাম, দেওয়ার পর এটার সঙ্গে এটার একটা সমসত্ব একটা মিশ্রণ তৈরি করে। তৈরির ফলে খাদ্যদ্রব্যে যেই না কোনো অণুজীব এসে খাদ্যকে পচন ঘটানোর উদ্দেশ্যে আসে তখন এই যে সমসত্ব মিশ্রণ চিনি এবং লবণ এবং পানির একটা মিশ্রণ তৈরি হয়, এরা অণুজীবের কোষ প্রাচীর যেটাকে আমরা বলি, অণুজীবের কোষ প্রাচীরে অবিশ্রবণ চাপ তৈরি করে। অর্থাৎ অণুজীবের কোষ প্রাচীরে অবিশ্রবণ প্রক্রিয়া, তোমরা জানো অবিশ্রবণ প্রক্রিয়াটা কি, মানে তরল পদার্থের একটা চলাচলের একটা প্রক্রিয়া। তাহলে সেই তরলের সঙ্গে এই চিনি এবং লবণ অণুজীবের কোষ প্রাচীরে অবিশ্রবণ
চাপ দেয়। এর ফলে কোষপ্রাচীর ক্ষতিগ্রস্ত হয়, অণুজীবের কোষপ্রাচীর ক্ষতিগ্রস্ত হয়। আর অণুজীবের ক্ষুদ্র অণুজীবের কোষপ্রাচীর ক্ষতিগ্রস্ত হওয়ার সাথে সাথে এদের ধ্বংস শুরু হয়, বা এরা বেঁচে থাকতে পারে না, বা এরা বংশ বিস্তার করতে পারে না, বা কঠিন হয়ে যায় তাদের জন্য বংশ বিস্তার করা। এর ফলে ক্ষুদ্র অণুজীব খাদ্য পচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। এটা হলো মূল কথা। তাহলে আমরা চিনি এবং লবণ, তাহলে আমরা দেখছি চিনি এবং লবণ কিভাবে খাদ্যদ্রব্য সংরক্ষণে ভূমিকা পালন করে। তাহলে মূল ভূমিকাটা কি উপায়ে করে? সেটা হলো অভিস্রবণ। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে অভিস্রবণ, এখানে মূল ভূমিকা হলো অভিস্রবণ চাপ, অর্থাৎ এরা অভিস্রবণ চাপ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্যদ্রব্যকে পচনের হাত থেকে রক্ষা করে। এই হলো লবণ এবং পানি এবং চিনি মিশ্রণে খাদ্যদ্রব্য সংরক্ষণ কৌশল। তারপরে আমরা দেখি ভিনেগার। ভিনেগার কিভাবে খাদ্যদ্রব্য সংরক্ষণ করে বা প্রিজারভেটিভস হিসেবে কাজ করে। ভিনেগার আসলে ভিনেগারটা কি? ভিনেগার হলো মূলত 4 থেকে 6% CH3COOH এর মিশ্রণ, বা 10% বলতে পারো, 4 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিডের মিশ্রণ। তাহলে এই অ্যাসিটিক অ্যাসিডের মিশ্রণটা কিভাবে তৈরি করবে? তোমরা একটা ভলিওমেট্রিক ফ্লাক্স নিবে। তোমরা নিশ্চয়ই জানো ভলিওমেট্রিক ফ্লাক্স কিরকম হয়। সেটা কত ml? 100 ml এর একটা ভলিওমেট্রিক ফ্লাক্স। এর মধ্যে 4 থেকে 6 ml অ্যাসিটিক অ্যাসিড নিবে, নিয়ে 100 ml পর্যন্ত পানি যোগ করলেই এটা ভিনেগার হিসেবে কাজ করবে। এটা হলো আমরা ল্যাবরেটরিতে ভিনেগারটা তৈরি করতে পারি, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিডকে ভিনেগারের রূপ দেয়া। ঠিক আছে? এখন এই ভিনেগারটা আমরা কোথা থেকে পাই? বিভিন্নভাবে আমরা পেতে পারি। প্রাকৃতিক উপায়ে যদি আমরা চিন্তা করি, সেটা তোমার আমরা অনেকেই বলি আপেল সিডার ভিনেগার, বলি না? আপেল সিডার আসলে আপেলের রসকে ফরমান্টেশন প্রক্রিয়া, অর্থাৎ গাজন, যেটাকে আমরা বলি গাজন প্রক্রিয়ার মাধ্যমে ভিনেগারে পরিণত হয়ে যায়। এটাকে বলা হয় আপেল সিডার। অর্থাৎ ভিনেগারের গুণগত মান নির্ভর করবে সে কোন উৎস থেকে তৈরি হচ্ছে। উত্তম উৎস হলো আপেল সিডার ভিনেগার আমরা বলি। আরও কতিপয় এরকম উৎস পাওয়া যায় যেটা ভিনেগারের সংরক্ষণ ক্রিয়ায় ভিনেগার তৈরিতে ভূমিকা পালন করে। তোমরা আশা করি বুঝতে পেরেছ যে ভিনেগারটা আমরা কিভাবে পেয়ে থাকি। এবার আমরা দেখব এই যে ভিনেগার সে কিভাবে খাদ্যকে সংরক্ষণ করে। ভিনেগার আসলে কি একটা অ্যাসিড, তাই না? এখন সেই অ্যাসিড একটা খাদ্য, একটা অম্লীয় পরিবেশ তৈরি করে সে। আর আমরা জানি অম্লীয় পরিবেশে অণুজীবগুলো প্রতিকূল অবস্থায় তৈরি হয়। সেই প্রতিকূল অবস্থায় তারা তাদের ফার্মেন্টেশন প্রক্রিয়াটা, অর্থাৎ তারা খাদ্যদ্রব্যকে যে গাজন পচন করবে, ফার্মেন্টেশন করতে পারে না। তাহলে অম্লীয় পরিবেশটা কি? অম্লীয় পরিবেশটা নিশ্চয়ই তোমরা বুঝতেছো যে অম্লীয় পরিবেশটা কি আমি বলি। অম্লীয় পরিবেশ হলো সেটা পিএইচ স্কেলে যখন কোনো দ্রবণে পিএইচ ভ্যালু নরমালি
বিলো 7 7-এর চেয়ে কম হয়, লেস দেন 7 তখন সেটা অম্লীয় হয় সাধারণত। তাহলে সেই অম্লীয় পরিবেশের মধ্যেও দেখা গেছে যে ক্ষুদ্র অণুজীবগুলো কিছু অম্লীয় পরিবেশে তারা তাদের বংশবিস্তার করতে পারে, এবং সেই রেঞ্জটা কত? দেখা গেছে যে 6.6 থেকে 7.5 এই পরিসরে অণুজীব বেঁচে থাকে। তাহলে যদি অম্লীয় পরিবেশটা এরকম হয় তাহলে সেই জায়গায় তারা তাদের বংশবিস্তার করবে এবং তারা সহজেই তাদের গাজন অর্থাৎ ফার্মেন্টেশন প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারবে। ঠিক আছে? তাহলে আমাদের ভিনেগার কি কাজটা করবে? ভিনেগার একটা অ্যাসিড, যেটাকে আমরা দেখলাম অ্যাসিটিক অ্যাসিড, এবং দেখা গেছে ভিনেগার এর পিএইচ ভ্যালু সেটা 2.6 এরকম। তো চিন্তা করো কোথায় 6.6 টু 7.5 আর কোথায় 2.6। তার মানে এই 2.6 পিএইচ মান সম্পন্ন ভিনেগার যদি কোনো খাদ্যদ্রব্যে আমরা যোগ করি তাহলে সেই খাদ্যদ্রব্যে অণুজীবগুলো বংশবিস্তার বা বেঁচে থাকার অনুকূল পরিবেশ পায় না। না পাওয়ার দরুন তারা খাদ্যদ্রব্যকে পচাতে বা ধ্বংস করতে পারে না। ঠিক আছে? তাহলে আমরা দেখি কিভাবে ভিনেগারটা খাদ্যদ্রব্যকে মানে পচনের হাত থেকে রক্ষা করে। এটা একটা বিক্রিয়ার মাধ্যমে আমরা এখন দেখব। তোমরা সবাই এই বিক্রিয়াটা লিখে রাখবা এবং শিখে রাখবা, আমি আশা করি। বই আছে, বই থেকেও শিখে নিও, বা আমি লিখছি, যারা বই বিভিন্ন রাইটারের বিভিন্ন বই আছে সেই বইয়ে হয়তো বা নাও থাকতে পারে। তো ভিনেগার খাদ্যকে পচনের হাত থেকে সুরক্ষা দেয়, তাই না? আচ্ছা, এখন আমি যদি বলি খাদ্যকে পচনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেই অণুজীব, সেই অণুজীব থেকে নিঃসৃত এক ধরনের এনজাইম মূলত এই যে বিক্রিয়াটা হয় খাদ্যদ্রব্য পচন, একটা বিক্রিয়া, এই ফার্মেন্টেশন প্রক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করে। তাহলে মূলত অণুজীব একটা এনজাইম নিঃসৃত করে, সেই এনজাইম খাদ্যদ্রব্য পচনের জন্য ফার্মেন্টেশন প্রক্রিয়াটা দ্রুত গতিতে সম্পন্ন করে। তাহলে সেই এনজাইম যাতে বিক্রিয়াটার গতিবেগ হ্রাস করে বা করতে না পারে, এনজাইম যেই কাজটা করে সেই কাজটা যাতে সে ঠিকমতো করতে না পারে, সেই কাজটাই করে ভিনেগার। কিভাবে করে? একটা বিক্রিয়ার মাধ্যমে দেখায়। এনজাইম তোমরা শুনেছ, এনজাইম কি আসলে? এনজাইম কিন্তু আসলে একটা নাইট্রোজেন ঘটিত একটা প্রোটিন। সহজ কথা, নাইট্রোজেন ঘটিত একটা প্রোটিন। শিকলে নাইট্রোজেন থাকে আর কি, এক কথা। এনজাইমে প্রোটিন শিকলে কি থাকে? নাইট্রোজেন থাকে। এবং এটাকে যদি আমি চিন্তা করি বা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দেখাই, তাহলে সেই প্রোটিনের একটা অংশ আমি তোমাদের দেখাচ্ছি। প্রোটিন মানে তো তোমরা তো চেনো, প্রোটিন আসলে প্রোটিন কোথা থেকে হয়? অ্যামিনো অ্যাসিড থেকে হয়। অ্যামিনো অ্যাসিড কিভাবে প্রোটিনে পরিণত হয়? অ্যামিনো অ্যাসিড যখন পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত হয় তখন সেটা প্রোটিনে ধাপে ধাপে প্রোটিনে পরিণত হয়, অর্থাৎ অ্যামিনো অ্যাসিডের পেপটাইজেশনের মাধ্যমে প্রোটিন তৈরি হয়। তাহলে এনজাইমের যে প্রোটিনটা পেয়ে থাকি সেই প্রোটিনটা মূলত অ্যামিনো অ্যাসিডের একটা পলিমার। তাহলে প্রোটিন এর মনোমারটা হলো কি? অ্যামিনো অ্যাসিড। তাহলে সেই অ্যামিনো অ্যাসিডের একটা মনোমার আমরা দেখাচ্ছি, একটা মনোমার দেখাচ্ছি যেটা পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। তোমরা দেখো, আমি লিখছি ও সি সিঙ্গেল বন্ড, সি এইচ সিঙ্গেল বন্ড, আর সিঙ্গেল বন্ড, এন এইচ, এই যে মুক্ত জোড় ইলেকট্রন, তারপরে হচ্ছে সি ও, তারপরে হচ্ছে সি এইচ, এখানে একটা এন, এখানে হচ্ছে আর, তারপরে এন এইচ, এখানে একটা মুক্ত জোড়। এই হচ্ছে আমাদের একটা প্রোটিন। আমি যদি এটাকে পলিমার রূপে দেখাই তাহলে এন। দেখো
এটা কোথা থেকে আসছে এই প্রোটিনটা? এনজাইম। এনজাইম কোথা থেকে আসছে? ক্ষুদ্র অণুজীব থেকে। তাহলে সেই প্রোটিনের সক্রিয় অংশ আছে দুইটা, দেখো নাইট্রোজেনের এই জায়গায় একটা মুক্ত জোর, এই জায়গায় আরেকটা মুক্ত জোর। এই দুইটা সক্রিয় স্থান মূলত ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়ার গতিকে প্রভাবিত করে, অর্থাৎ বিক্রিয়াটাকে বৃদ্ধি করার জন্য সে এই দুইটা অংশকে ব্যবহার করে। তাহলে আমি যদি চিন্তা করি এই দুইটা সক্রিয় অংশকে আমি নিষ্ক্রিয় করে দেব, হ্যাঁ ঘটনা তাই। অ্যামিনো অ্যাসিড অর্থাৎ প্রোটিনের এই দুইটা নাইট্রোজেন গঠিত যে মুক্ত জোর অঞ্চল আছে, এই মুক্ত জোরগুলো বিক্রিয়া করতে উন্মুখ হয়ে থাকে। তারা খাদ্যদ্রব্যে যখনই যায় সেখানে গিয়ে যেখানে পারে সুযোগ মতো নাইট্রোজেনের মুক্ত জোর ইলেকট্রন দিয়ে তারা দ্রুত মানে অস্থায়ী বন্ধন গঠনের মাধ্যমে খাদ্যদ্রব্যের বন্ধন ভেঙে দেয়। ফলে খাদ্যদ্রব্য আর খাদ্যদ্রব্য থাকে না, বন্ধনটা ভেঙে যাওয়া মানে নতুন যৌগে পরিণত হওয়া, অর্থাৎ খাদ্যদ্রব্যের রাসায়নিক সংযুক্তিতে যা থাকে সেটা ভেঙে ও নতুন কিছু তৈরি হয়ে যায়। তাহলে সেই বন্ধনটা যাতে তৈরি না হয়, সেই নিষ্ক্রিয় অবস্থাটা তৈরির জন্য ভিনেগার অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড আমরা যেটা দেখি CH3 COOH, সে স্বল্প মাত্রায় বিয়োজিত হয়, বিয়োজিত হয়ে কি তৈরি করে? CH3 COO এবং H+। তার মানে এই যে H+ তৈরি হয়, সেই H+ এখানে মূলত বিক্রিয়াটা করে। তাহলে এর সঙ্গে ভিনেগার থেকে প্রাপ্ত হাইড্রোজেন আয়ন অর্থাৎ প্রোটন H+ প্লাস, এটা মূলত বিক্রিয়াটা হচ্ছে এটা। এই বিক্রিয়া থেকে কি হয়? তাহলে এই H+ গিয়ে এখানে একটা সন্নিবেশ বন্ধন তৈরি করে, আর এখানে আরেকটা সন্নিবেশ বন্ধন তৈরি করে। সন্নিবেশ বন্ধন তৈরি করে এই মুক্ত জোর ইলেকট্রনকে নিষ্ক্রিয় করে দেয়। ফলে এরা খাদ্যদ্রব্যের সঙ্গে আর অস্থায়ী বন্ধনও তৈরি করতে পারে না, বিক্রিয়ার গতিকে প্রভাবিত করতে পারে না। ফলে খাদ্যদ্রব্য যেমন ছিল ঠিক তেমনই থেকে যায়, অর্থাৎ আমাদের খাবার উপযোগী থেকে যায়। তাহলে কিভাবে হয় দেখো, এই যে এই জায়গাটা একটা সন্নিবেশ বন্ধন, আমি সন্নিবেশ বন্ধন কিভাবে প্রকাশ করি? তীর চিহ্ন দিয়ে। এইচ, এখানে আরেকটা সন্নিবেশ বন্ধন তৈরি হয়ে যায় তীর চিহ্ন দিয়ে, এইচ। তাহলে এই জায়গাগুলো নিষ্ক্রিয় হয়ে গেল। নিষ্ক্রিয় হয়ে যাওয়া মানে কি? বিক্রিয়া সংগঠিত হতে আর পারে না। এটা হচ্ছে মূল বিক্রিয়া, অর্থাৎ ভিনেগার এর খাদ্যদ্রব্য সংরক্ষণ কৌশলের এটা হচ্ছে মূল বিক্রিয়া। আশা করি তোমরা ভিনেগার কিভাবে খাদ্যদ্রব্যকে পচনের হাত থেকে রক্ষা দেয় সেই জিনিসটা বুঝতে পেরেছো। এছাড়াও এটা হলো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বললাম, আর সেটা পিএইচ ভ্যালুর মাধ্যমে তোমাদের বললাম যে একটা অম্লীয় পরিবেশ তৈরি করে, অর্থাৎ অণুজীবের বেঁচে থাকার জন্য, সারভাইভ করার জন্য যে পরিমাণ অম্লীয় পরিবেশ দরকার, সেই পরিমাণ অম্লীয় পরিবেশের চেয়েও আরো তীব্র মাত্রায় হয়ে যায় অম্লীয় পরিবেশটা। তখন এই ভিনেগারের কারণে ক্ষুদ্র অণুজীব আর বেঁচে থাকতে পারে না বা বংশবিস্তার করতে পারে না, ফলে সে খাদ্যদ্রব্যকে পচন ঘটাতে পারে না। আশা করি তোমরা ভিনেগার এবং লবণ এবং চিনি কিভাবে খাদ্যদ্রব্যকে সংরক্ষণ করে সেই বিষয়টা ক্লিয়ার হয়েছ, এবং পরীক্ষায় যদি আসে বিস্তারিত বিশদ বর্ণনা দিয়ে আশা করি তোমরা এর ব্যাখ্যা দিতে পারবা। ঠিক আছে? তো ভিনেগার কি এবং তার খাদ্য সংরক্ষণ কৌশল তোমরা বুঝলা। এবার আমি তোমাদের কিছু শর্টকাটে কিছু কথা বলে দেব। এই খাদ্য সংরক্ষণ প্রক্রিয়া আমরা বুঝলাম। এখন এই খাদ্য সংরক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো খাদ্যকে যে আমরা সংরক্ষণ শুধু ভিনেগার দিয়ে করি তা না, আমরা মজুত করি খাদ্য, আমরা খাদ্য বাজারজাত করি, করি না? তাহলে সেই মজুত করা বা বাজারজাত করার জন্য খাদ্যকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে মজুত করা হয়। সেই মজুতের মধ্যে তুমি ধরো চিন্তা করো বাজারজাত করবা, কৌটাজাতকরণ, প্যাকেটজাতকরণ, এরকম বিভিন্নভাবে করি। তাহলে সেই কৌটাজাতকরণ বা প্যাকেটজাতকরণ বিভিন্ন খাদ্যের কিভাবে করা হয় সেজন্য তোমরা একটা ধারাবাহিক ফ্লোচার্ট সহ তোমরা শিখবা। ধারাবাহিক ফ্লোচার্ট, যেমন আমি যদি তোমাদের আজকে আমি বলি যে তোমরা খাদ্যদ্রব্যের কৌটাজাতকরণ প্রক্রিয়ার ধারাবাহিক বর্ণনা দাও, তাহলে তোমরা কি করবা? খাদ্যদ্রব্য কৌটাজাতকরণের জন্য একটা ফ্লোচার্ট আজকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটা ফ্লোচার্টের মাধ্যমে সকল প্রক্রিয়া সম্পন্ন হয়। তাহলে কৌটাজাতকরণ, খাদ্যদ্রব্য কৌটাজাতকরণ
কোটাজাতকরণ প্রক্রিয়া, কিভাবে খাদ্যদ্রব্য কোটাজাতকরণ করা হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া। একটা প্রবাহ চিত্রের মাধ্যমে আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখে সহজ হয়ে যাবে, এবং এই প্রবাহ চিত্রটা মুখস্থ করলেই ধারাবাহিক ওই প্রবাহ চিত্র থেকে তুমি বর্ণনা দিয়ে দিবা একটার পর একটা। তাহলে প্রথমে কি করতে হবে? প্রথম প্রবাহ চিত্রের প্রথম কাজ হলো কাঁচামাল সংগ্রহ। এটা একটা ধাপ, মানে তুমি যে খাদ্যটাকে সংরক্ষণ করবা সেই খাদ্যটা আগে কাঁচামাল তোমার নিতে হবে, তারপরে না তাকে ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে তুমি সংরক্ষণ করবা। কাঁচামাল কাঁচামাল নিয়ে আসলা, তারপর সেটাকে কি করতে হবে? বাছাইকরণ। বাছাই করবা তুমি, কারণ সংরক্ষণ যখন করবা অবশ্যই মানে যেগুলো গুণগত মান নষ্ট হয়ে গেছে সেগুলো সংরক্ষণ কোনো সুযোগ নাই, সেগুলো বাদ দিবা, সেজন্য বাছাই প্রক্রিয়া। বাছাইয়ের পর সেটার ওজন নিবা তুমি, ওজন। ওজন নেওয়ার পর এটাকে কি করবা? অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার আছে, ধৌতকরণ। আমি ধৌত করব এটাকে, খাদ্যদ্রব্যকে কি করব? ধৌত করব। তারপর ধৌত করার পর সেগুলো থেকে খোসা বা ছোট ছোট যে টুকরা এগুলোকে পৃথক করব। খোসা ছাড়িয়ে সেগুলোকে পৃথক করব। তাহলে খোসা ছাড়িয়ে পৃথক করা। আমি প্রথম কাঁচামালটা নিলাম, মানে একদম ধরো তুমি একটা জলপাই কোটাজাতকরণ করছো, তাই গাছ থেকে তুমি জলপাই নিয়ে আসলা, তারপর সেখান থেকে ভালো ভালো জলপাইগুলোকে নিলা, সেখানে ওজন দিলা কত গ্রাম তুমি নিলা। এবার সেখান থেকে এগুলোকে ধৌত করলা, ধৌত করার পর এখানে দেখলা কিছু খোসা আছে, অনেক কিছু আছে, কারণ ধৌতর সঙ্গে শুধু তরলের সঙ্গে চলে যায়, কিন্তু সলিড অংশ থেকে যায়, সেখান থেকে খোসা পৃথক বাছাই এগুলো করলা। তারপরে কি হতে পারে ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে? ব্লাঞ্চিং করা। আমি বলবো একটা প্রক্রিয়া, এটাকে বলে ব্লাঞ্চিং। ব্লাঞ্চিং করলাম আমরা খাদ্যদ্রব্য, মানে শুকানো, পরিষ্কার করার পর সেটাকে ব্লাঞ্চিং করা। তারপরে একটা পাত্রের মধ্যে ভর্তি করা, পাত্রে মানে যে পাত্রে তুমি যে কোনো একটা পাত্রে ভর্তি করা। তারপরে কাজ হলো পাত্রের মধ্যে প্রবেশ করালা, ভর্তি করলা। এবার এর মধ্যে ওই যে বলছিলাম চিনি এবং লবণের দ্রবণ, চিনি লবণের এটার মধ্যে দ্রবণ দিলাম, চিনি এবং লবণের দ্রবণ দিলাম এর মধ্যে। তারপর এটাকে অ্যাডজাস্টিং করলাম। আমি বলবো যে টার্মগুলো তোমরা বুঝতেছো না, অ্যাডজাস্টিং, অ্যাডজাস্টিং করলাম। অ্যাডজাস্টিং এর পর সিলিং করব। সিলিং টার্মগুলো তোমার পরিচিত, হয়তো বা এখন নতুন লাগছে কিন্তু পরিচিত। সিলিং এর পর এটাকে রিটর্টিং, রিটর্টিং করব। রিটর্টিং এর পর ঠান্ডা করব। এটাকে ঠান্ডা করা। ঠান্ডা করার পর লেভেল লাগানো। অর্থাৎ এটাকে লেভেল লাগাবো। লেভেল লাগানোর পর গুদামজাতকরণ, অর্থাৎ এটা গুদামজাত করব। গুদামজাত করার পর সর্বশেষ বাজারজাতকরণ। দেখো প্রথমে কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে লাস্টে বাজারজাতকরণ, মানে আমি এটাকে ধাপে ধাপে খাদ্যদ্রব্যকে কিভাবে আমি কোটাজাতকরণ করছি এবং কি প্রক্রিয়ার মাধ্যমে এটাকে শেষ করছি সম্পূর্ণ বিষয় এখানে চলে আসলো। এখন তোমাদের যে টার্মগুলোকে আমি বলতেছিলাম যে কয়েকটা টার্ম তোমাদের জন্য অপরিচিত, সেই টার্মগুলোর মধ্যে একটা হলো দেখো ব্লাঞ্চিং। ব্লাঞ্চিংটা কি? এটা হলো আসলে ফুটন্ত পানি বা সদ্য প্রস্তুত বাষ্পে খাদ্যকে 5 থেকে 10 মিনিট উত্তপ্ত করা। তাহলে কি এই ব্লাঞ্চিংটা কি? 5 থেকে 10 মিনিট ফুটন্ত পানি বা বাষ্পে
পানি বা বাষ্পে এটাকে ধৌত করা, তাহলে এটাকে বলতেছে ব্লাঞ্চিং। এই অপরিচিত টার্মগুলো আমি তোমাদের বলছি যে ব্লাঞ্চিং বিষয়টা হলো আসলে ফুটন্ত পানিতে 5 থেকে 10 মিনিট ধৌত করা, এটাকে ব্লাঞ্চিং বলছে। তারপরে আছে এক্সজস্টিং। এক্সজস্টিংটা কোথায়? সিলিং এর ঠিক আগেই হচ্ছে এক্সজস্টিং। এগুলো ছোট ছোট সংজ্ঞা আকারে অনেক সময় 1 নম্বরের প্রশ্নে আসে। এটা আসলে তাপ দেওয়া প্রক্রিয়া একটা, এমন একটা প্রক্রিয়ার মাধ্যমে এই সিলিংটা, সিলিং মানে সিল করা, বুঝো না, সিল গালা করা, ঠিক সেই প্রক্রিয়া, অর্থাৎ মুখ বন্ধ করে দেওয়া। তার ঠিক পূর্বে পাত্রটাকে একটা নির্দিষ্ট তাপমাত্রায় উত্তপ্ত করা হয় যাতে এর ভিতরে বায়ু শূন্য করা হয় আর কি। অর্থাৎ পাত্রটাকে অতিরিক্ত উত্তপ্ত করলে এর ভিতর থেকে গ্যাস অর্থাৎ বায়ুটা বের হয়ে যায়। তাহলে এই বায়ু বের হয়ে গেলে মরিচা পড়ার সুযোগ থাকে না, কারণ অক্সিজেন কি করে মরিচা ঘটনা ঘটায়, অর্থাৎ পাত্রের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া যাতে মরিচা না পড়ে সেজন্য এটাকে এক্সজস্টিং করে, অর্থাৎ উত্তপ্ত করে এখান থেকে বায়ুটা বের করে দেওয়া হয়, অর্থাৎ বায়ু শূন্য করা। উত্তপ্ত করে বায়ু শূন্য করার প্রক্রিয়াকে বলা হয় এক্সজস্টিং। আর সিলিং তো তোমরা জানোই, এক্সজস্টিং এর পর সম্পূর্ণরূপে মুখ বদ্ধ সিলগালা করা আর কি, এক কথা। তো সিল করে দিতে হয়, অর্থাৎ একদম বায়ু শূন্য অবস্থায় মুখ বন্ধ করে দেওয়ার প্রক্রিয়াটাকে বলতেছে সিলিং। ঠিক আছে? এবং কোনো অবস্থাতেই যেন আবার বায়ু প্রবেশ করতে না পারে এমনভাবে সিলিংটা করা হয়। তাহলে সিলিং বিষয়টা হলো বন্ধ, আবদ্ধ করা। তারপরে দেখো আছে কি রিটর্টিং। সিলিং করার পর রিটর্টিং করা হয়। এটা কিভাবে করা হয়? সাধারণত রিটর্টিং এর দুইটা ধাপ চিন্তা করতে হবে। একটা হলো যে সকল খাদ্যে অ্যাসিড বেশি থাকে, আমরা বিভিন্ন ধরনের খাদ্য সংরক্ষণ করি, অ্যাসিডিক খাদ্য বা ক্ষারীয় খাদ্য, যদি সেটা অ্যাসিডিক বেশি হয় তাহলে তাদেরকে 90 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 মিনিট উত্তপ্ত করলে অণুজীব ধ্বংস হয়ে যায়। তাহলে অ্যাসিডীয় খাদ্যকে কত থেকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করতে হবে? 90 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস। অ্যাসিডীয় খাদ্য 90 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কয় মিনিট? 30 মিনিট। 30 মিনিট উত্তপ্ত করতে হবে এই রিটর্টিং এর জন্য, অর্থাৎ এই রিটর্টিং প্রক্রিয়াটা 30 মিনিট 90 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস 30 মিনিট এই রিটর্টিং করা হয়, যাতে এটা হলো অ্যাসিডীয় খাদ্য। আমি যদি বলি না এটা অ্যাসিডীয় খাদ্য না, তাহলে আমাকে এই প্রক্রিয়া থেকে সরিয়ে আসতে হবে। যেসব খাদ্যে অ্যাসিড কম বা নেই তাদের ক্ষেত্রে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় ধরে 120 ডিগ্রি সেলসিয়াস বা 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োগ করা হয়। ঠিক আছে? অর্থাৎ যেসব খাদ্য অ্যাসিডীয় না তাদের ক্ষেত্রে তাপমাত্রাও বেশি, সময়ও বেশি। আর যারা অ্যাসিডীয় তাদের ক্ষেত্রে 90 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 মিনিট এর মধ্যে অণুজীব ধ্বংস হয়ে যায়। এখন প্রশ্ন হলো কেন? এর কারণ হচ্ছে কি খাদ্য বস্তুতে অ্যাসিডের মাত্রা কম হলে ব্যাকটেরিয়া স্পোর অবস্থায় অবস্থান করে। বুঝছো? অ্যাসিডের মাত্রা কম হলে, আসলে অ্যাসিডের মাত্রা কম হলে তো তারা শুধু অণুজীব না, অণুজীবের আরো যে শুরু স্পোর মানে মানে বিগিনিং যেটাকে আমরা বলি, যে অণুজীব জন্মগ্রহণ করা ঠিক পূর্ব যে একটা অবস্থা সেই অবস্থায়ও সে থেকে যেতে পারে, সেজন্য তাপমাত্রাটা আরো বেশি দিতে হবে। অ্যাসিডীয় হলে তাপমাত্রা কম দিলে, কারণ অ্যাসিডীয় পরিবেশে তারা তুলনামূলক কম বেঁচে থাকতে পারে, কিন্তু যখনই অ্যাসিডীয় না সেক্ষেত্রে তারা আরো বেশি পরিমাণ বেঁচে থাকতে পারে, সেই জন্য আরো বেশি তাপ দিতে হয়। সেই জন্য আমরা বলি যে রিটর্টিং প্রক্রিয়াটা দুই ভাগে বিভক্ত। যদি খাদ্যদ্রব্য অম্লীয় হয় তাহলে 90 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 30 মিনিট টেম্পারেচারে উত্তপ্ত করার প্রক্রিয়াটাকে রিটর্টিং বলে। আবার যদি খাদ্যদ্রব্য অম্লীয় না হয় বা অম্লীয় কম হয় সেক্ষেত্রে সেটাকে 1.5 থেকে 2 ঘন্টা 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে সেটি তোমার অণুজীব ধ্বংস করে ফেলে, ধ্বংসপ্রাপ্ত হয়, এবং সেটা আমরা সংরক্ষণ করতে পারি। এ হচ্ছে কৌটাজাতকরণের বিভিন্ন ধাপের বর্ণনা। আর বাকি ধাপগুলো তোমরা সহজেই বুঝবা। এখানে যে বোঝার জন্য আমি বললাম এক্সজস্টিং, সিলিং, রিটর্টিং এবং ব্লাঞ্চিং, এই 4টা বিষয় অপরিচিত টার্ম, তাই তোমাদের এখন হয়তো তোমাদের পরিচিত হয়ে গেছে। তোমরা
বুঝতে পেরেছো আশা করি। এইভাবে কোটাজাতকরণ, এই ধাপের ভিতরে যে কোনো কিছু কোটাজাতকরণ তোমাকে যদি বলে, তাহলে শুধু তুমি এই ধাপের মধ্যে ওইটাকে বসিয়ে দিবা। সেটা হোক আপেল, সেটা হোক জলপাই, বা আদার্স এনি ফুডস বা ফ্রুটস, যে কোনো জাস্ট কোটাজাতকরণ প্রক্রিয়ার মাধ্যমে তোমরা এটাকে আহ, রেখে দিবা। তো শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ক্লাস শেষ করতে যাচ্ছি। তোমরা এতক্ষণ দেখেছো খাদ্যদ্রব্য সংরক্ষণের ভিনেগার এবং লবণ চিনির কৌশল, এবং খাদ্যদ্রব্য সংরক্ষণের একটি প্রক্রিয়ার মধ্যে কৌটাজাতকরণ একটি প্রক্রিয়া ধারাবাহিক একটা প্রবাহচিত্রের মাধ্যমে তোমাদের দেখালাম। তোমরা প্রবাহচিত্রটা খুব ভালো করে আয়ত্ত করে নিবে এবং প্রবাহচিত্রটা দিয়ে তারপর ধারাবাহিক বর্ণনার মাধ্যমে এই প্রশ্নের উত্তরটা দেবে। কৌটাজাতকরণ পরীক্ষায় খুব আসে এবং একটা গুরুত্বপূর্ণ টপিক, এবং আশা করি তোমরা সেটা খুব সহজেই আয়ত্ত করে নিবে। সৃজনশীলের এই যুগে এটা খুবই প্রয়োজন। তোমাদেরকে আহ, এই বলে আমি শেষ করছি আজকের ক্লাস এখানকার মতোই। তোমরা ভালো থাকবা, নিরাপদ থাকবা, সামাজিক দূরত্ব বজায় রেখে বাসায় থেকে পড়ালেখা চালিয়ে যাও। ইনশাআল্লাহ আমরা অচিরেই এই করোনা মহামারীর হাত থেকে আহ, রক্ষা পাবো। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।